মহাকাশ বন্ধ করি, এর মধ্যে তোমাদেরকেও দেখা যায়। এখন পরের পরের ক্লাসে আসলে দেখবা যে অন্য সেট আপ টিভির মধ্যে যাবে। এই যে image। কারণ এটা ওই যে কালো শ্যাডো আসে তো, এটা দিয়া ইয়ে করবো না। কারণ 32 ইঞ্চি টিভি আছে, টিভিটা দেখি না, ওইটা ইয়ে করবো। এখন দেখো, এবার মানে কিছু আছে না ফাও কাজ, বুঝছো? এই যে কেমিস্ট্রি তোমাদের যে চেঞ্জ করলো পদার্থের অবস্থা, অথচ এই জিনিসগুলো আমরা অন্যান্য অধ্যায় কি ছিল, বিভিন্ন জিনিসগুলো ছিল, যে অ্যাভোগাড্রোর সংখ্যা এগুলা যে ছিল না তা না। শুধু শুধু জিনিসগুলি এক করলো, আর কিছু কিছু জায়গায় শুধু কি করছে, আপনার নাম চেঞ্জ করছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় শুধু চাপ্টারের নাম অ্যাড করলো। এখন কথা হইলো, আমাদের এখানে তো ওভাবে তো যায় নাই। এখন দেখো, আচ্ছা এখন দেখো, এখানে মোটামুটি আমরা তেমন বেশি কিছু প্রশ্ন না, মানে এখন হলো বেসিক কিছু জিনিস। যেমন ওই যে পদার্থের বিভিন্ন অবস্থাগুলো, এটা আমরা জানি, ঠিক না? এই যে যেমন একটা পদার্থ, বিশেষ করে পানি, কয়টা অবস্থা থাকে? তিনটা অবস্থা থাকে, এটা তোমরা জানো। তারপর আন্তাণবিক বল, অন্তাণবিক বল, এগুলা। তারপর হচ্ছে তোমার এই যে প্লাজমাটা কি, এই জিনিসটা। তারপর হচ্ছে তোমার এই অ্যাভোগাড্রোর সংখ্যা, এটাও কি তোমরা জানো? আর এগুলা যা আছে সেগুলা আবি যাবি। এখন এই তোমাদের এই নতুন বইয়ে এই জিনিসটা আমি পড়ছি, পুরো অধ্যায়টা, পুরোটা অধ্যায় পড়ে দেখলাম যে এরা মানে শুধু শুধু পেঁচাইছে, বুঝছো? একই জিনিস বারবার, এই যে এখানে যে কথাগুলো বলছে, আবার পরে গিয়ে কি সেম কথাগুলো, ওই যে সে পানির বিভিন্ন অবস্থাগুলা, সেম কথাগুলো বারবার রিপিট করছে, যেটা এতবার করা দরকার ছিল না আর কি। তো মানে ফাওয়াল আলোচনা। হ্যাঁ, তো এগুলো শুধু শুধু কষ্ট করে পড়া লাগছে, যে কি আছে না আছে দেখার জন্য আর কি। তাহলে এইসব জিনিসগুলো তোমরা একবার রিডিং করবে, এখানে তেমন বলার কিছু নাই। যেমন আমরা জানি যে ধরো পদার্থ কি, তার মানে পদার্থ কি যেটাকে আমরা টাচ করতে পারি, তাই না? ওই কথাগুলা, হ্যাঁ। এই যে ইন্দ্রিয় গ্রাহ্য, যে তুমি টাচ করতে পারো, ওজন আছে, স্থান দখল করে, হ্যাঁ, প্রতিরোধ ক্ষমতা আছে, এগুলো হচ্ছে কি তোমার, হ্যাঁ, পদার্থ। আর প্রথমে যেমন আমরা জানি যে তিন ধরনের বেসিক্যালি: কঠিন, তরল, বায়বীয়। আচ্ছা, এখন এইসব পদার্থগুলোকে তোমার অনেক সময় আমরা বিভিন্ন রকম নিয়ামকের পরিবর্তন করে, বিশেষ করে তাপমাত্রা চাপ পরিবর্তন করে আমরা এক অবস্থায়ও কি রাখতে পারি, যেটা মানে উজ্জ্বল দৃষ্টান্ত হলো পানি, ঠিক না? যেমন পানিকে আমরা বিভিন্ন এই ক্যাটালিস্ট গুলো প্রয়োগ করে আমরা কি করতে পারি, একটা অবস্থায় রাখতে পারি। কারণ সাধারণ যে তাপমাত্রায় পানি কি তরল থাকে না? তরল থাকে। এখন যদি এটাকে তুমি একটু তাপমাত্রা একদম ইয়েতে কমায় দাও, জিরোতে কমায় নাও, তাহলে কি হবে? এটা বরফ কঠিন কঠিনে কনভার্ট হবে না? কঠিনে কনভার্ট হবে। আচ্ছা, এরপর যদি এখানে তুমি 0 ডিগ্রি পরিবর্তে তাপমাত্রা 100 দাও, তাহলে কি হবে? বাষ্প। মানে এইসব আবিজাবি কথাগুলো কি এগুলা বলছে। আর এছাড়া আবার আরেকটা উদাহরণ বলছে এখানে, কার্বন ডাইঅক্সাইড। যে কার্বন ডাইঅক্সাইড কত তাপমাত্রায়, কত, যেমন 31 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে যদি আমরা চাপ প্রয়োগ করি, তাহলে তরল অবস্থায়। কার্বন ডাইঅক্সাইডের এক্সাম্পলটা দিছে। জাস্ট এটা হলো তোমার একবার রিডিং, এমনি বোঝার জন্য আর কি। হ্যাঁ, এখানে তেমন কোনো প্রশ্ন নাই। এখন পদার্থের প্রকৃতি ও শ্রেণীবিন্যাস, এটাও তোমার জাস্ট একটু জানার জন্য। তোমাকে যদি বলে যে পদার্থ কয় ধরনের, তুমি তো জানোই যে মেনলি হলো 3 ধরনের, তাই না? এই জিনিসগুলো একটু আগে আমরা যে কথাগুলো বলছি, তোমাকে যদি পদার্থের শ্রেণীবিন্যাস আসে, তাহলে কি এগুলা আসলে এগুলা পারার কথা তোমাদের। তারপর আমরা দেখি যে যেমন একটু আগে তোমরা দেখছো যে কঠিন পদার্থ, তো কঠিন পদার্থের কি আছে ক্যারেক্টার, আকার আছে, আয়তন আছে। তার কঠিন পদার্থকে চাপ দিলে কি ইয়ে হয়ে যাবো, অনমনীয়, মানে অর্থাৎ কি সংকোচনশীল নয়। তো এগুলাই তো, আর তেমন কি, যেমন উদাহরণ হইলো কি বরফ। এসব এসব ক্যারেক্টার গুলো, এগুলো তো পারার কথা তোমাদের। এরপর তরল, যার কি আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। কারণ তুমি দেখো পানিরে, হ্যাঁ, গ্লাস রাখো, হ্যাঁ, তারপরে হলো তুমি যদি একটা ইয়েতে রাখো, বাটিতে রাখো, বা কোনো একটা বালতিতে রাখো, তো যেখানে রাখো ওর আকৃতি ধারণ করে, তার মানে কি ওর নির্দিষ্ট কোনো আকৃতি নেই, পাতলা আকৃতি ধারণ করে। আচ্ছা, কিন্তু তোমার এটা সংকোচনশীল করা যায়, কিন্তু একটু কি বলে ক্যাটালিস্ট গুলো প্রয়োগ করা লাগে, ওই জন্য বলছে এখানে সহজেই সংকোচন হয় না। মানে বিভিন্ন প্রভাবকের মাধ্যমে করতে হয় আর কি। সহজে তুমি পানিকে চাইলে কি সংকোচন করতে পারবা?
মানে পানিকে তুমি চাপ দিলে তোমার ফাঁক দিয়ে তো এই হাতের ফাঁক দিয়ে তো বেরিয়ে যাবে, তাই না? ওই জন্য ওই কথাগুলো বলছে আর কি। হ্যাঁ, তবে এটা একটা বিশেষ ধর্ম আছে, এটা হলো আমরা ওই যে প্রবাহিত পানি প্রবাহিত হয় না, প্রবাহিত ধর্ম আছে। তার মানে এই দেখো, যেমন তরল পানি। আর একটা হলো গ্যাসীয়। গ্যাসীয় নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই। কারণ তুমি ধরো এখানে যদি আমরা একটা পারফিউম স্প্রে করি, কি পুরো রুমে ছড়ায় যাবে না? পুরো রুমে ছড়ায় যাবে। আচ্ছা, অর্থাৎ এটা যতটুকু তুমি দাও, পুরা ওইটা যে অঞ্চলটা যে জায়গায় আছে বা যে পাত্রের মধ্যে আছে, পুরো পাত্রের জায়গাটা কি কি করবে সে? দখল করবে। মানে গ্যাস। নাকি তুমি একটা স্প্রে দিছো, মেয়েরাও এমন সময় হয় না যে ফুচকা খায়, যে যার বিল সে দেয়, চা খায় যার বিল সে দেয়, এমনকি এরকম তুমি স্প্রে দিছো, তোমার গন্ধ তোমার মধ্যে থাকবো, এরকম? এরকম তো না, তোমার গন্ধ কি ওরা পাইবো না তুমি স্প্রে দিলে? তো ওই জন্য এই কথাটা বলছে যে এটাকে তুমি চাইলে নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ রাখতে পারবা না, যে যেখানে রাখো, যেমন এটা একটা রুম, তাহলে পুরা রুমের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, এই জন্য বলছে যে পাত্রটি পূর্ণ করার জন্য কি ফুল একদম প্রসারিত হয়। তাহলে এখন আমরা আরেকটা জিনিস বলতে পারি, কণাগুলোর অবস্থান। তাহলে কঠিন পদার্থের মধ্যে কণা সবচেয়ে কাছাকাছি অবস্থান করে, আর তরলে ওটা সে একটু দূরে, আর গ্যাসে সবচেয়ে বেশি দূরে। তাহলে যাই হোক, এরকম করে যদি তোমার পদার্থের শ্রেণীবিন্যাস আসে তাহলে লিখতে পারবা, এই জিনিসগুলো লিখবা। তারপর আরেকটা আসে প্লাজমা অবস্থা, এটা আমরা পরে আসবে। চতুর্থ একটা দশা আছে কি, প্লাজমা অবস্থা। অর্থাৎ কি, এই প্লাজমা অবস্থা হলো কি, আয়নিত অবস্থা। দেখো, আয়নযুক্ত গ্যাস যা খুবই উচ্চ তাপমাত্রায় ঘটে, এটা আমরা পরবর্তীতে আরো পাবো। পরবর্তীতে আমরা আরো দেখবো। তারপরে এখানে চাইলে দেখতে পারো যে প্লাজমা কি, এটা হলো একটা আয়নিত অবস্থা, যেটা খুব উচ্চ তাপমাত্রায় ঘটে, এটা আমাদের এখানে না। এটা হলো কি, ওই যে আমি যেখানে ছিলাম একটু আগে ছবিতে, মহাকাশে, ওখানে, এই তারাগুলোর ওখানে। তাহলে দেখ, গ্যাসীয় অবস্থায় উপনীত হওয়ার পূর্বে অত্যাধিক উচ্চ তাপমাত্রা, দেখছো তাপমাত্রা কত, 10⁴ থেকে 6, ওরে অনেক। এত তাপমাত্রায় সম্পূর্ণ কোন পদার্থ যদি সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়, তখন ওই যে দশাটাকে আমরা কি বলি, প্লাজমা দশা। অর্থাৎ সম্পূর্ণরূপে যখন আয়নিত হয়, আমরা তো জানি যে সেখানে যে কোনো একটা জায়গায় আয়নিত অবস্থা যদি আমরা বলি, সেখানে আমরা জানি ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জের পরিমাণ কি হয়, সমান হয়। কারণ যদি সমান না হয় তাহলে ওটা ধ্বংস হয়ে যাবে। যেকোনো যেখানে যে পরমাণু আমরা যদি বলি, তা পরমাণু তো আমরা তো জানি যে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কি সমান। কারণ সমান যদি না হয়, কারণ একজন হইলো প্লাস একজন হইলো কি মাইনাস, তাহলে তো আর ইয়া হইব না। হ্যাঁ। তো ধরো ওই যে সজীবেরা ধরো 4 ভাই, এখন হইলো 3 ভাইয়ের বিয়ে করাইছে, হের বিয়ে করায় না। হে বয়স যদি 50 হয়ে যায়, তখন হে কি করবে, ঘরটা ভাঙে ফেলাইবো না? হে ঘরটার খাট মাট সব ভাঙে ফেলাইবো, যে আমার কোনো জিনিস রাখার দরকার নাই। এদের মধ্যে হলো ওই জিনিসটা, যদি এনান ক্যাটান কোনো একটা জিনিস কম বেশ হয়, তখন ওইটা পুরোটাই কি ধ্বংস হয়ে যাবে, মানে কেউ ইয়ে করতে পারবো না। এই জন্য এটা, ওই জন্য আমরা বলি কি নিরপেক্ষ, সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ। কারণ প্লাজমা অবস্থা আয়নিত, তারপর তড়িৎ নিরপেক্ষ। আয়নিত কেন, এই নিরপেক্ষ কেন, প্লাস মাইনাস আয়নের পরিমাণ কি সমান। এ তার কিছু না। এরপরে দেখো, রাসায়নিক শ্রেণীবিন্যাস, এগুলো বিশুদ্ধ পদার্থ। এমনিতে বোঝা যায় বিশুদ্ধ মানে কি, এগুলা আসবে না, জাস্ট একটু জানার জন্য, যদি কখনো তোমার মন চায় বেটার দেওয়ার জন্য, দিলে দিল। তুমি জানো না বিশুদ্ধ পদার্থ আর হলো মিশ্রণ। বিশুদ্ধ হলে দেখো, তার মানে যেগুলা রাসায়নিক, মানে যেসব পদার্থের নির্দিষ্ট রাসায়নিক গঠন আছে, নিষিদ্ধ নির্দিষ্ট কি রাসায়নিক গঠন আছে এবং চারিত্রিক বৈশিষ্ট্য আছে, এদেরকে ভৌতভাবে কি সহজে বিভক্ত করা যায় না। যেমন হলো কতগুলো, যেমন আছে যে মৌল, যৌগ, এই যে বিভিন্ন যত মৌলগুলো আছে, তারা বিভিন্ন রকম যৌগ। কারণ যৌগ তো নির্দিষ্ট রাসায়নিক গঠন আছে না, এই যে। কারণ তুমি এখন ইয়ে করতে পারো যে এটা তো মিশ্রণ আছে, পরে তো মিশ্রণ মানে যদি একের অধিক থাকবো, তো যৌগের মধ্যে তো একের অধিক থাকে। যৌগের নির্দিষ্ট গঠন থাকে, যৌগের কি থাকে, নির্দিষ্ট গঠন থাকে। আচ্ছা, যেমন হলো মৌল, বিভিন্ন রকম কি রাসায়নিক যৌগগুলো, এটা হচ্ছে বিশুদ্ধ। এরপরে মিশ্রণ, যখন দুই বা ততোধিক পদার্থ একত্রে অবস্থান করে। আচ্ছা, এবং আমরা তাদেরকে কি করতে পারি, পরস্পর পৃথক করতে পারি। তুমি কি পানির সংকেত, এই যে H2O, এই যে দেখো এখানে পানির সংকেত, এটা ইয়ে নিয়ে আনি, ধর এখানে এই যে পানির সংকেত H2O, তুমি এখানে কি চাইলে কি পানির মধ্যে থেকে যে বলবো যে অক্সিজেন, যে আমি অক্সিজেন খাই, তুমি হাইড্রোজেন খাও, পারবা? কারণ যখন পানি হয়, তখন কি এখানে অক্সিজেনের বৈশিষ্ট্য আর হাইড্রোজেনের বৈশিষ্ট্য আলাদা কিছু আছে? ওটা তো, তখন তো ওখানে পানির বৈশিষ্ট্য, ওখানে অক্সিজেনও বলতে কোনো খাওন নাই, হাইড্রোজেনেরও কোনো খাওন নাই। তো এই জন্য তারা, ওই জন্য আমরা বলছি এটা কি বিশুদ্ধ। আবার ওই রকম দুই মনে হয় না যে দুইটা তো দুই রকম, তখন এটা অবিশুদ্ধ, ওইরকম ভাবার কোনো কারণ নাই। আর হলো যখন এদেরকে দেখো স্বতন্ত্রতা ধরে রাখে, এখানে কি স্বতন্ত্রতা ছিল?
পানির মধ্যে কি হাইড্রোজেনের অক্সিজেনের বৈশিষ্ট্য স্বতন্ত্র আছে? নাই। কিন্তু এই যে মিশ্রিত পদার্থের মধ্যে যে উপাদানগুলো মিশ্রিত থাকবে তাদের মধ্যে কি থাকবে, স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রাখে। এটা হলো বোঝার জিনিস। নচেত অনেক মধ্যে কনফিউশন বাজবে। কারণ আমরা তো নর্মালি বিশুদ্ধ বলতে বলি যেখানে সিঙ্গেল থাকবো, আর মিশ্রিত মানে কি একাধিক। তো এইসব যৌগগুলোর ক্ষেত্রে তো একাধিক থাকে। কিন্তু এই যে আরেকটা কথা হলো, উপাদানগুলো তাদের নিজস্ব বৈশিষ্ট্য ধরে রাখে। আমরা তো জানি রাসায়নিক যে যৌগগুলা, যে একাধিক পরমাণু মিলে যে যৌগটা গঠিত হয়, ওই যৌগটা ওই যৌগ হিসেবে কাজ করে। যাদের কিনা গঠিত হয়েছে এদেরকে কি করে না, জিগায় না, রাজনীতিবিদদের মতো। মানে নির্বাচনের সময় সবার ঘর ধরে যায়, এরপরে ক্ষমতায় আসলে আর ভোটারের জিগায় না। এটা হলো সেটা মিশ্রণ। স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে সম্পর্ক বদলে যাবে। মানে ওটা লিয়ে আর কি, যোগের ক্ষেত্রে। যেমন সমজাতীয় কিছু আছে, যেমন লবণাক্ত পানি, বায়ু। ভিন্নধর্মী আছে, যেমন হলো দেখো বালু ও জল, বালির সাথে জল, ও- ওটা কি, অথবা কি সালাদ। এগুলো কি তুমি আলাদা করতে পারো না? সালাদ করছো, 5 আইটেম দিছো, 5 আইটেম আলাদা করতে পারবা? মরিচ আলাদা করতে পারবা? শসা আলাদা করতে পারবা? তারপর আদার যা দিছো সব আলাদা করা যায় না? যায়। তার মানে নাম হলো সালাদ, কিন্তু ওটার মধ্যে যারা যারা আছে তাদের বৈশিষ্ট্য নিজেরা কি ধরে রাখছে, স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। এই হইলো মিশ্রণ অমিশ্রণ, আর কিছু বলার নাই। বুঝা গেছে? আচ্ছা, এরপর দেখো পদার্থের বৈশিষ্ট্য, এগুলো আমার পড়ানোর কিছু নাই। এগুলা একটু আগে বলে আসছিলাম না, স্থান দখল করে, ভর আছে, এই সে আবি যাবি। এগুলা অনার কি, অনার্স পড়ে যদি এসব জিনিস পড়াইতে হয় তাহলে কি ইয়ে করবো এগুলা, বা দেখছো ওই টাইমে কে কে যেন বলছিল, যদি কারেন্ট চলে যায় বুদ্ধিমান, এই যে নচেত তো ধরা খাইতাম। আচ্ছা, এখন দেখো পদার্থের অবস্থা, এগুলো আমরা বলে বলে আসছি না? এই যে মানে একই আলোচনা গুলো বারবার করছে, বারবার করে দেখো পদার্থের অবস্থা: কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা। এই কঠিন কঠিন অবস্থা যা আছে ওইটাই মানে একই তো জিনিস। আমরা জানি যে কঠিন পদার্থের মধ্যে কি যখন কম্পন হয়, এরা কি এদিক সেদিক যাইতে পারে? অণুগুলা যাইতে পারে না। এইসব জিনিসগুলা খুব কাছাকাছি থাকে, শূন্যস্থান থাকে না, কারণ স্বাভাবিক এটা। তারপরে কি এদিক এদিক কম্পন হতে পারে, তবে কম্পনের সময় তারা স্থান পরিবর্তন করে না কঠিন বস্তুর ক্ষেত্রে। তো যাই হোক, এগুলো আমাদের বলা হয়ে গেছে। মানে আগের লেখা আর এখানকার লেখা দুটা কম্বিনেশনে তুমি কঠিন পদার্থ অবস্থা, কঠিন অবস্থা সম্পর্কে লিখবা। ওখানে লিখছে পদার্থ, আর এখানে হলো কি অবস্থা। তরল অবস্থা একই জিনিস। ওখানে যা বলছো এখানে কি একটু ওই 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 জিনিসগুলো একটু বলবা। যা আগের ওখানে কি তাদের মধ্যে দূরত্ব ছিল অনেক কাছাকাছি, এখানে এটা আছে আগেরটা আছে কঠিন আছে একটু দূরত্ব, কঠিন আছে কম হবে না বেশি হবে? কঠিন বস্তু দূরত্ব, দূরত্ব বেশি হবে। দূরত্ব কি তরলের বেশি হবে, তরলের অণুগুলা, কঠিন বস্তুর অণুগুলা হচ্ছে একটু দূরে অবস্থান করে, তাই না? হ্যাঁ, নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই। এগুলো আমার আর বলার কিছু না। এরপরে কি গ্যাসীয় অবস্থা, এরা হলো কি সবচেয়ে বেশি দূর অবস্থান করে। কারণ এদের মধ্যে দেখো আন্তঃআণবিক শূন্যস্থান, হ্যাঁ, আন্তঃআণবিক শূন্যস্থান বেশি দূরে দূরে থাকে। তারপরে এদের মধ্যে কম্পন টম্পন সবকিছু বেশি বেশি, সবকিছু কি বেশি। আর তারপর আন্তঃআণবিক শক্তি কি দুর্বল। সংকোচনশীলতা কম না বেশি হইব গ্যাসের মধ্যে? অনেক বেশি। কারণ তুমি তো ধাক্কা দিলে কি বাতাসের মানে গ্যাসের হে কি দূরে যাইবো গা। আর তোমারও যদি কেউ ধাক্কা দেয় তুমি কি যাইবা দূরে? ওই রকম যাইবা না। প্লাজমা অবস্থা সম্পর্কে আমরা একটু বলছি, যে এটা হইলো কি পদার্থের সর্বোচ্চ শক্তি সম্বলিত ভৌত অবস্থা, যেখানে কণাগুলো কি আদান যুক্ত থাকে, প্রচুর গতিতে কি করে ছোটাছুটি করে। ওখানে ছিল 10⁴ থেকে 10⁵, ওখানে মনে হয় 6 ছিল। যাই হোক, একটা দিলে হইলো, আর সমস্যা নাই। সাধারণত নিউক্লিয়ার ফিউশন গবেষণা, ফিউশন মানে কোনগুলা, সংযোজন। মানে এমনি তো বলছি আমরা, ফিউশন মানে সংযোজন। ওই ছোট 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 অণুগুলা নিউক্লিয়াস মিলে একত্রিত হয়। হ্যাঁ, ছোট ছোট অণুগুলা নিউক্লিয়াস একত্রিত হয়ে যদি বড় নিউক্লিয়াস গঠন করে, ওটাকে আমরা বলি ফিউশন বলি। হ্যাঁ, আর এর বিপরীত হলো ফিশন। এই যে এই ফিশন, এইটুক, ওটা ওটার বিকল্প, ওটা হইলো আবার বড় একটা ভেঙে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে যাই হোক, এগুলা তাহলে আমরা প্লাজমা অবস্থা সাধারণত কোথায় দেখি? সূর্য নক্ষত্র মন্ডলীর পরিমণ্ডলে কি এই প্লাজমা অবস্থার উপস্থিতি দেখা যায়। তোমার বাড়ির আশেপাশে এটা দেখা যাবে না।
যাই হোক, আর কিছু লাগে না। এখন যদি এটা প্লাজমা গ্ল্যান্ড, যদি স্ফটিক একটু বুঝতে চাও, শুধু এক কথায় শুধু একটু ডেফিনেশনটা একটু কি জেনে রাখতে পারো। কিছু কিছু পদার্থ আছে তাপ প্রয়োগ করলে পরিষ্কার তরলে রূপান্তরিত। আমরা তো জানি যেমন পানি, বরফকে তাপ দিলে কিসে কনভার্ট হওয়ার কথা? পানির তাপ দিলে কিসে যাবে? বাষ্পে। তাও বরফেরও তাপ দিলে বাষ্পে যাবে। তোমার বরফ গলে পানিতে তরলে সব হারিয়ে ফেলে ফেলে। তাহলে কিছু কিছু পদার্থ আছে তাপ প্রয়োগ করলে পরিষ্কার তরলে পরিণত হওয়ার কথা ছিল, কিন্তু পরিণত না হয়ে অস্বচ্ছ তরলে রূপান্তরিত হয়। এই অবস্থা তাদের কি তরল পদার্থে প্রবাহিত হতে পারে, কিন্তু কঠিন স্ফটিকের ন্যায়ও কি ত্রিমাত্রিক আকৃতির গঠন দেখা যায় তাদের মধ্যে। তার মানে দেখো, এই অবস্থায় কি হয়, তার মধ্যে তরলের বৈশিষ্ট্য আছে, কঠিনের বৈশিষ্ট্য কি আছে। কিছু পদার্থকে যদি আমরা সরাসরি তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করলে এরা স্বচ্ছ তরলে না হইয়া অস্বচ্ছ তরলে কনভার্ট হয়, এবং তখন তাদের মধ্যে কি স্ফটিক ধর্ম কি আছে, স্ফটিক কঠিন। তো তার মানে দেখা যায় যে প্রবাহিত ধর্ম আছে তরলে, কঠিন বস্তুর ধর্ম কি আছে, মানে দুইটা ধর্মই আছে। এই অবস্থাটাকে আমরা কি বলি? তরল এই যে স্ফটিকার অবস্থা। ঠিক আছে, এইটুকু জানলে আর কিছুই দরকার নাই। বা এক কথা এখানে লিখছে, যে অবস্থায় কোনো পদার্থ তরল যে অবস্থায় কোনো পদার্থ তরল পদার্থের ন্যায় প্রবাহিত হতে পারে, আবার কঠিন স্ফটিকের ন্যায়ও কি ত্রিমাত্রিক আকৃতি আণবিক গঠন কি অর্জন করতে পারে, ওই অবস্থাটাকে তরল স্ফটিক অবস্থা বলে। শুধু সংজ্ঞাটা জানা রাখো, আর কিছু না। আর এই আর চিহ্নটা চাইলে দেখতে পারো, দেখলে দেখলা, না দেখলা, তবে এটা দেখলে ভালো, কারণ এটা এক কথায় দিয়ে দিছে, আর এখান থেকে আর কিছু দরকার নেই। কঠিন তরল গ্যাসের ভৌত অবস্থা তুলনা লাগবো? মানে আমার কি বলা বলা লাগবে? যা পড়াইছি ওই জিনিসগুলো এখানে আছে, নিজেরা পড়বা। পুঞ্জীবিত অবস্থা আরো দরকার নাই। তারপর যদি মানে এগুলো দরকার হয় না। কত গুরুত্বপূর্ণ পড়া রয়ে গেছে, এখান থেকে একটা দিলে দিতে পারে, হয়তোবা দিলে ওই যে পদার্থের অবস্থার পরিবর্তন এগুলা দিবে, আর তেমন কিছু দিবে না। এগুলো দরকার নেই। কিন্তু আমি পড়ে দেখছি আর কি, দেখলাম এর মধ্যে এমন কিছু নাই। হুম। এটা বলছে যে পুঞ্জীবিত অবস্থা, তার মানে বোঝা যায় যে অনেকগুলো অবস্থা থাকবে না, অনেকগুলো জিনিস। পদার্থ হলো নির্দিষ্ট এসে মানে ওই একই জিনিসগুলা, পদার্থের মধ্যে কি আছে না আছে। হ্যাঁ, এখানে দেখো না, একসাথে অনেকগুলো অবস্থা না, একসাথে অনেকগুলো অবস্থা দেখো না, পানিতে মানে ধরো পানি দিয়ে কতগুলো অবস্থা, ওই তো পুঞ্জীবিত অবস্থা আর কি। ওই কথাগুলো এখানে বারবার বলছে, যে পানি মানে কঠিনের ওইটাকে তাপ দিলেই হইব, ওইটাতে এই বৈশিষ্ট্য, যেটা তুমি পড়ে আসছো একটা কঠিন তরল বায়বীয় মধ্যে, ওইসব জিনিসগুলা এখানে আর পুরা মানে ওই এতক্ষণ যা পড়ছো ওই পুরা জিনিসটা এখানে আছে, খুশি হয়ে লাভ নাই। এখন দেখো, এখন দেখো, এটা আমরা পদার্থের অবস্থা শিখছি। এখানে আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত দুই রকম পড়া শিখছি। প্রথমে শিখছিলাম হলো পদার্থের ধরন বা প্রকারভেদ, কয় রকম পদার্থ, মানে একই জিনিস দিয়ে তুমি অ্যান্সার করতে পারবা। আবার হইলো তোমার পদার্থের অবস্থা, কয় অবস্থা থাকতে পারে সেটা তোমার, এই দুই ধরনের গেল। এখন হলো অবস্থার পরিবর্তন, অবস্থার কি পরিবর্তন, এটা হয়ে গেছে। এখন দেখো, তাপমাত্রা চাপের কারণে কি পদার্থের অবস্থার পরিবর্তন হয়। তুমি কি এমনি কি চাইলে কি ওই কি বলে এই পানি, পানির এমনি বোতলে রাখছো, এটা কি এমনি বরফে পরিণত হইব? ফ্রিজের মধ্যে রাখো না, তো এমনি এমনিতে কোনো জিনিস মানে এরকম মামুর বাড়ির আবদার না ফাঁকা হয়ে যাইব, এমনি এমনি কোনো জিনিস হইব না। মানে তোমার বিভিন্ন রকম ক্যাটালিস্টের পরিবর্তন করা লাগবে। তাহলে এখন দেখো, এই যে পদার্থের অবস্থার পরিবর্তন মধ্যে এখন দেখো তাহলে কি হয়েছে, একটা হলো তাপমাত্রার পরিবর্তন, বেটারা, একটা হলো তাপমাত্রার পরিবর্তন, আর একটা হলো কি চাপের পরিবর্তন। তাপ পরি তাপের যদি আমরা পরিবর্তন করি, মানে পরিবর্তন বলতে দিতে পারি, সরাই ফেলতে পারি, অপসারণ করতে পারি। পরিবর্তন বলতে দুই রকম বোঝায়, দিতে পারি আবার কি অপসারণ কি করতে পারি। আর তাপ প্রয়োগ বা অপসারণ করলে কণার গতিশক্তি ও শক্তি পরিবর্তন হতে পারে। কারণ তাপ দিলে গতিশক্তি বেড়ে যায় না, পানির মধ্যে তাপ দাও গতিশক্তি বেড়ে যাবে।
আবার যদি তাপ অপসারণ করো মানে ঠান্ডা করতে চাইবে আর কি, তখন কি গতিশক্তি কমে যাবে না? কারণ তুমি পানি ফুটাও যে তাপ দিতেছো, ফুটতে থাকে বয়লিং, অফ করে দাও, আবার ওই গতিশক্তি নাই হয়ে যায় জিনিসটা। আবার হলো চাপের পরিবর্তন, একই কথা। চাপ প্রয়োগ করলে কণাগুলোর ঘনত্ব ও বিন্যাসে কি পরিবর্তন করে। যাই হোক, তাহলে উদাহরণ যেমন বরফ গলে পানি হওয়া, পানি বাষ্পে উড়ে যাওয়া, আবিজাবি, এগুলা বলার কিছু নাই। পদার্থের অবস্থার পরিবর্তন অনেক সময় এই সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো তুমি জানলে জানতে পারো চাইলে। গলন মানে কি তুমি তো এমনি বুঝো, এর দরকার নাই, শুধু এই ব্যাখ্যাটা শিখবা। উদাহরণ তোমার নিজেরাই জানো, গলনটা এমনি বুঝো যে কঠিনের তাপ দিছো, গলে গেছে, শেষ। হ্যাঁ, বাষ্পীভবন, তো তাহলে বাষ্প, কঠিন থেকে তার বাষ্প হবে না সাধারণত, তরল থেকে হয়। তো এগুলো তোমরা সবগুলোই জানো। তারপর হইলো কি গনি, মানে এটা হলো গ্যাসকে আমরা যখন শীতলীকরণ করে বা ঠান্ডা করে তরলে পরিণত করি সেটা। তো যাই হোক, এগুলা নিজেরা একটু দেখবা, এই তিনটা জানা জানা। গ- শুধু স্ফুটনাঙ্ক কি গলনাঙ্ক কি, এটুকু এটুকু কিছু দেখবা। এই শুধু স্ফুটনাঙ্ক মানে কি, গলনাঙ্ক কি, এটা কঠিন পদার্থ তরলে পরিণত হয় যে তাপমাত্রায়, সেটা গলনাঙ্ক। আর হ্যাঁ, ওই যে ফুটতে শুরু করে, কারণ ফুটলে তো তখন গ্যাসে কনভার্ট হয়, ঠিক না? তাহলে সেটা স্ফুটনাঙ্ক, এটা মনে রাখবা। তা পানিতে 0 দিলা গলনাঙ্ক, আর স্ফুটনাঙ্ক 100 দিলা, কারণ পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটতে শুরু করে। তরলের বাষ্পচাপ, তরলের বাষ্পচাপ একটু, এটা একটু জেনে রাখবা। আচ্ছা, এখন দেখো, কোন নির্দিষ্ট তাপমাত্রার চাপে তরল পদার্থের উপরিভাগে যে বাষ্প অণুগুলা আহ তরল অণুর সাথে সাম্যাবস্থায় থাকে, থেকে তরলের উপর যে চাপ প্রয়োগ করে, ধরো এই যে এটা একটা পাত্র, হ্যাঁ, তো এখানে এইটুকু হলো পানি, এইটুকু হলো পানি দিয়ে ভরা। তাহলে এই যে পাত্রের যে খালি অংশগুলো আছে না, এটুক পানি, কিন্তু এই যে খালি অংশগুলো আছে না, পাত্রের বাকি অংশটুকু, এই খালি অংশটা কি তুমি বসে আছো? কোনো জিনিস তো ফাঁকা না, তার মানে এখানে কি আছে? বাষ্প আছে, হ্যাঁ, বায়ু, বাষ্প আছে না এখানে। এই খালি জায়গাটা কি দখল করে আছে? বাষ্প। তো তোমার ওজন ধরো এখন চেয়ার নিতে পারতেছো বলে চেয়ারটা ভাঙে নাই, যদি চেয়ারটা মেরমার হইতো এখানে স্টোন পড়েও গেছে। সাইজ ছিল বেশি, ইয়া ছিল, চেয়ার ছিল হলো দুর্বল। ওগুলোর মধ্যে একটা লাল লাল চেয়ার আছে দুর্বল, হ্যাঁ, তো বসছে এখানে। তো মানে চেয়ার ভাঙে নাই, কেউ ভাঙে নাই, শুধু একটু পড়ে গেছে আর কি নিচে। তো যাই হোক, তো এখন যদি এই যে বাষ্প চাপটা, এটা চাপ হালকা বলে আমরা বুঝি না। আমরা একটা গ্লাসে এবং পাত্রে এইটুকু পানি আছে, এটুকু ফাঁকা, এই যে এই ফাঁকা অংশ থেকে যে বাষ্প আছে, এই বাষ্প অণুগুলা যে এটার উপর চাপ প্রয়োগ করে আমরা বুঝি না, কারণ কি যে চাপ প্রয়োগ করে এটা খুবই কি সামান্য, কম বলে আমরা বুঝতেছি না। যদি বেশি হইতো তাহলে কি বোঝা যেত। তাহলে ওই যে, তাহলে এই কথাগুলোই বলছে যে নিচে তাপমাত্রা চাপে এই তরলের উপরে যে খালি জায়গা, এই যে জায়গাগুলো আছে, এখানে যে বাষ্পগুলো আছে, এই বাষ্প অণুগুলা কি করে, পানির উপর, তরলের উপরের পৃষ্ঠে একটা কি চাপ প্রয়োগ করে। তাহলে এই যে চাপ প্রয়োগ করে, এই এটাকেই তোমার, এই চাপটাকে আমরা কি বলি, তরলের বাষ্প চাপ বলি। ঠিক আছে, এটা একটু দেখবা। দশা, এরপর হলো কি দশা, দশা মানে কি একটা অবস্থা। এখন দেখো, এই যে দশা সূত্র, এটা দিচ্ছে কে, এই যে কি, এটার নাম কি, উইলার্ড গিভস। এই ফেজ সূত্রটি কি, গিভস, এই ফেজ সূত্র, গিভ মানে তো দেওয়া, গিভস এই ফেজ সূত্রটি কি উনি বেটা দিছে। ফেজ সূত্র মানে হলো কোনটা, এটা ফ্রিডম সংখ্যার মাধ্যমে। দেখো, কোন সিস্টেমের দশার সংখ্যা ফ্রিডম সংখ্যার যোগফলের উপাদান সংখ্যা অপেক্ষা 2 বেশি, এটা যদি হয় তোমার কি বলে, দশা, দশা সংখ্যা এবং ফ্রিডম সংখ্যা উপাদানের চেয়ে 2 বেশি। এ কথা সহজ, তুমি এটুকু মনে রাখলে পারবা। হ্যাঁ, মানে এই যে দশা, ফেজ মানে দশা, ফেজ সংখ্যা এবং ফ্রিডম সংখ্যা, এটা হইলো উপাদানের চেয়ে কত বেশি, 2 বেশি। এই যে দেখো, তার মানে পি প্লাস এফ সমান সি প্লাস 2, এই জিনিসটা একটু দেখবো। অথবা এফ সমান কিন্তু সি মাইনাস পি বাই 2, এটা আমাদের একটু পরে লাগবে। এখন দেখো দশা চিত্র, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা
দশা চিত্রটা মাঝে মধ্যে আসে আর কি। এখন দেখো দশা চিত্র, যে চিত্রে একটা সিস্টেমের বিভিন্ন দশা কি আমরা তোমার বিভিন্ন দশার সাথে কি তাপমাত্রা চাপের সম্পর্ক দেখানো যায়। মানে যে চিত্রের দশা একটা চিত্র, এটা ঠিক না, আর দশা মানে অবস্থা। মানে আমরা ধরো একটা চিত্রের মাধ্যমে আমরা কোনো একটা পদার্থের বিভিন্ন অবস্থা দেখাবো আর কি। আমরা বিভিন্ন মানে তাপমাত্রা চাপে কি করব, একটা পদার্থের বিভিন্ন অবস্থাগুলা যে চিত্রের মাধ্যমে দেখা হয়, ওইটা হইলে কি তোমার দশা চিত্র। আচ্ছা, কারণ পানি এটা একটা উৎকৃষ্ট উদাহরণ আমরা এখন দেখব। কারণ পানি কি করতে পারে, পানির তিনটা দশা আছে। এখন তো দশা তো থাকা লাগবে, দশা না থাকলেও তার চিত্র দেখাবে কি হবে। যদি এক দশা হয় তাহলে তার কোনো ভেরিয়েশন নাই, তখন যা চিত্র হবে। আর তোমার কোনো ইয়ে নাই, যেমন হলো ইয়ার এ, সজীবের না, এর তো কোনো আর দশা না, এর দশা একটাই, দেন দশা পরিবর্তন হতে পারে তোমাকে, ঠিক না। তোমরা এই যে এখন একরকম, বাসায় একরকম, আবার বিয়ের দাওয়াত পাইলে তখন শেয়ার হয়ে যাবে কি, বা বিয়ের সময় শেয়ার হয়ে যাবে আবার অন্যরকম। তোমাকে দশা পরিবর্তন হয়, এবার আরো এরকম আর কি। যেমন উদাহরণ, তোমরা উদাহরণ হইতে পারো, তোমাকে ওটা দেওয়া যাবে না, পানিটা দিলা, পানি তিনটা অবস্থা থাকে, কঠিন তরল বায়বীয়। এখন আমরা এই ছবিটা একটু দেখবো, এই ছবিটা দেখবো। এই যে এখানে দেখো, এই যে তিনটা দশা বুঝাইছে, একটা হলো ও এ, ও বি, ও সি। এখন দেখো, এই যে এই লেখচিত্রে কোনটা দ্বারা কি বোঝানো হয় দেখো, এই যে ও এ, ও এ দ্বারা আবার কি বোঝানো হয়েছে, বাষ্পচাপ রেখা বলা হয় ওকে। এই যে বাষ্পচাপ। এখন ও এর সাথে আরো কি আছে, এখন ও এ বক্ররেখাটি বিভিন্ন তাপমাত্রা চাপে পানির সাথে কি বাষ্পের যেহেতু বাষ্প অবস্থা প্রকাশ করে, তার মানে তোমার বাষ্পের বিভিন্ন অবস্থাগুলো এরা এখানে প্রকাশ করবে। এখন দেখো, এখানে এই তাপমাত্রায় পানি ও বাষ্পের মধ্যে কোনো পার্থক্য, এই যে ও এ বরাবর পানি এবং বাষ্পের সাথে কি কোনো পার্থক্য থাকে না। আচ্ছা, আমরা এখানে এখন যদি আমরা ফেজের সূত্র দেখাতে যাই এখানে, এখন এই বরাবর, ও এ বরাবর, ও এ বরাবর দশা কয়টা, একটা হলো পানি, মানে তরল, আর একটা হলো কি, এই যে দেখো এই বরাবর দুইটা, একটা হলো তরল আর একটা হলো কি বাষ্প, দশা দশা হলো দুই। এই দেখো ফেজ কত, দুই। তারপরে হলো তোমার এই যে উপাদান কয়টা, কারণ এখানে তো এখানে সবসময় উপাদান তো একটাই, উপাদান উপাদান তো হলো পানি, H2O। উপাদান কি, এই চিত্রের সবসময় উপাদান কয়টা, একটাই, কারণ আমরা তো পানি নিচ্ছি, পানি তো একটা, এমন তো না যে পানির H2O ছাড়া অন্য কিছু দিয়েও কি G2B দিয়েও লেখা যায়, এটা তো যায় না। তোমার মানে এলিমেন্ট একটা, এলিমেন্ট একটা। তাহলে ফ্রিডম সংখ্যা যদি আমি বের করতে চাই, এর ফ্রিডম কত হইতে পারে, দেখো এই যে সি মাইনাস পি প্লাস টু, ওই যে আগের সূত্র থেকে। তাহলে সি তো তুমি দেখছো একটা, পি দেখছ দুইটা, তাহলে এই যে এক মাইনাস দুই প্লাস দুই মানে এক, ঠিক আছে। আচ্ছা, এখন এটা হলো তার মানে ও এ, এই ও এ রেখা বরাবর, তাহলে ও এ রেখা বরাবর তুমি কি বলবা, এটাকে বাষ্পচাপ রেখা বলা হয়। বাষ্পচাপ রেখা বরাবর, তারপর বলবা যে এই বরাবর এখানে কে কে অবস্থান করে, বাষ্প এবং তরল, বাষ্প এবং কি তরল। আচ্ছা, এখন তাহলে এই অবস্থায় বাষ্প এবং তরলের মধ্যে কি মানে কোনো পার্থক্য থাকে না, কারণ এটা সাম্য অবস্থা। আমরা সাম্য অবস্থা মানে তো আমরা বুঝি কি, সমান। কারণ এটা হলো সাম্য অবস্থা, কার সাম্য অবস্থা, বাষ্প এবং তরল, বাষ্প এবং তরলের সাম্য অবস্থা। তাহলে এখানে এই দুটা থাকে। আর সেখান থেকে তুমি যদি ফেজের সূত্র অনুসারে লিখতে চাও, তো তুমি ফিটন সংখ্যা তুমি কি করতে পারবা, বের করতে পারবা। একেবারে তোমার ওবি, ওপিটাকে কি বলা হয়, বরফের। আচ্ছা, ওটাকে বলছে পানির বাষ্পচাপ। এটা কি বলছে, পানির বাষ্পচাপ। এটাকে বলছে কি তোমার বরফের বাষ্পচাপ, ওবি। কই জন্য, এই যে ওবি, এটা হলো কি যে বরফের বাষ্পচাপ। আর এটা এটা ছিল কি পানির এই তরল, পানির বাষ্পচাপ, এটা হলো বরফের বাষ্পচাপ। তাহলে এই কথাটা বলবা যে কোন রেখাকে কি বলা হয়, তার মানে এখানে সাম্য অবস্থা থাকবে কি, বাষ্পের সাথে কে, বরফ, বরফের বাষ্পচাপ না, বরফ আর কি বাষ্প, ঠিক না, এই দুইটা। এখন এখানে যদি তুমি ইয়া নির্ণয় করতে যাও, ফ্রিডম সংখ্যা একই আসবো। কারণ কি, এই যে এখানে নির্ণয় করতে যাও, উপাদান তো একটাই, এক, আর দশা তো দুইটাই, বরফ আর হলো কি বাষ্প। আগেরটাতে ছিল তরল আর বাষ্প, এখানে বরফ দুই, আর তো এটা তো সূত্রের দুই, তো জিনিসটা একই। মানে ও এ, ও বি, ও সি, এই বরাবর কি সবসময় ফ্রিডম সংখ্যা একই আসে, ওয়ান আসে, ঠিক আছে। এরপর দেখো আরেকটা ওসি, ওসি কে বলা হয় কি,
এই যে দেখো ওসি, এই যে গরম, এটা হলো ওসি, এটা হলো তোমার যে মেল্টিং গরম। আমরা তো জানি যে বরফ ছিল, এটা কঠিন, কঠিন ছিল না, এটা কঠিন ছিল। কঠিন থেকে তরলে কিভাবে হয়? গলনের মাধ্যমে তো হয়, মেল্টিং এর মাধ্যমে হয় না? কঠিন থেকে তরল, তো এটা তো মেল্টিং, গলন, গলনের মাধ্যমেই হবে। এ দশাটা তোমাকে বুঝতে হবে। তাহলে এখানে ওসিকে আমরা কি বলি? হিমাঙ্ক বা গলনাঙ্ক রেখা বলা হয়। তার মানে একটাকে বলছে তরলে বাষ্প রেখা, আর একটা হলো কি কঠিনের বাষ্প রেখা, আরেকটা হলো তোমার গলনাঙ্ক বা হিমাঙ্ক যেটাই বলো। তাহলে এই রেখা বরাবর কি থাকে? চাপের সাথে বরফের গলনাঙ্ক পরিবর্তন প্রকাশ করা হয়। এখন দেখো তাহলে এখানে তাহলে বরফ আর কি পানি কি সাম্যাবস্থা থাকে? এই যে দেখো না, মানে কঠিন আর হলো তরল। মানে কঠিন বলতে আমরা বরফকে বুঝাই, পাতে তো পানি, কঠিন নাম হলো বরফ। তাহলে বরফ আর কে এখানে সাম্যাবস্থা থাকবে তরল। তুমি এখানে একদম সহজ ছবি দেখলে তুমি বুঝবে যে এখানে ছিল তরল বাষ্প সাম্যাবস্থায়, এখানে এখানে ছিল তোমার কে বাষ্প আর এই বাষ্প আর বরফ মানে কঠিন। তারপরে এখানে ছিল কি হইলো কে এই রেখা বরাবর, মানে ওই রেখার দুই পাশে কারা আছে? তাহলে কঠিন আর কি তরল। এই জিনিসগুলো তার মানে বলবো যে এদেরকে পরিবর্তন গুলো দেখানো হয় আর কি। এরা সাম্যাবস্থায় থাকে, এদের মান এর কোনো পার্থক্য থাকবে না, একই জিনিস। আর ওই যে কি সবসময় এই তিনটা রেখা বরাবর সবসময় কি তোমার ফ্রিডম সংখ্যা ওয়ানে আসবে, কারণ এলিমেন্ট তো এক, উপাদান দুইটা। এই যে কি বলে, ফেজ দুইটা, উপাদান একটা, ফেজ দুইটা, দশা আর কি। কখনো বরফ, বরফের সাথে এই মানে হ্যাঁ, এরকম। আর তড়িৎ বিন্দু মানে কোনটা? যেখানে কঠিন তরল গ্যাস তিনটাই কি এক জায়গায় মিলিত হয়েছে। তাহলে এখন দেখো এই যে তড়িৎ বিন্দু তোমাকে জানতে হবে, তড়িৎ বিন্দুটা কি তোমাকে জানতে হবে। তাহলে এই যে দেখো ও এ ও বি ও সি কোন জায়গায় মিলিত হয়েছে? ওতে না? এই যে ও এ ও বি ও সি কোন জায়গায় মিলিত হয়েছে? এখানে না? ওতে মিলিত হয়েছে। এই এই ও, এটাকে বলা হয় কি ত্রৈধ, ত্রৈধ বিন্দু। এই বিন্দুতে কঠিন তরল গ্যাস তিনটা দশায় কি বিদ্যমান এবং সাম্যাবস্থায় বিরাজ করে। তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলি? তড়িৎ বিন্দু। তাহলে এটা যদি তুমি ফ্রিডম সঙ্গে বের করতে চাও, তাহলে তুমি দেখো তো এলিমেন্ট, উপাদান হইলো কি? উপাদান তো একই, পানি পানি। দশা হইলো কয়টা? দশা তিনটা, কঠিন তরল গ্যাসীয় তিনটা, আর হলো সূত্রের দুই। তাহলে দেখো কত হয়? জিরো। আর দরকার নেই এতে। কারণ- মানে এখনো বর্ণনা শেষ হয়নি, এখন আমাদের রেখা আকার বর্ণনা করছি, ত্রৈধ বিন্দু বর্ণনা করছি, আরেকটা হলো এখন কি এওসি, এওবি, বিওসি, এই আকারে আমরা বর্ণনা করব। এখন দেখো এই যে এওসি, এটাকে বলা হয় কি পানির এক দশা অবস্থা প্রকাশ করে। এওসি পানির, এই যে দেখো ছবিতে, ছবি বারবার যাওয়া লাগে, এই যে দেখো এ ও সি কি অবস্থা প্রকাশ করে? এদিকে ছবির দিকে তাকাও, এই যে এ ও সি কি অবস্থা প্রকাশ করে? এ ও সি তরল। এরপর দেখো এ ও বি বাষ্প, বাষ্পের অবস্থা কি প্রকাশ করে? এই দেখো ছবিতে, যা ছবিতে দেখো, আর কিছু নেই, এগুলো তো নিজের ভাষায় লিখবা। কোনটা বলছিলাম? এ ও বি কোনটা প্রকাশ করে? বাষ্প, এই যে দেখো বাষ্প প্রকাশ করে। তাহলে কি গেল? এ ও সি, বি ও সি, আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এওসি গেল, এওবি গেল, আর একটা হলো কি বিওসি। বিওসি কি কি করবে তোমার? বরফ মানে কঠিন অবস্থা, বিও সি, এই যে দেখো এই যে বিও সি কোন অবস্থা? কঠিন অবস্থা। এটা তো তোমার দশাটা তুমি জানো, যদি ছবিটা আঁকতে পারো দশা চিত্রে, তাহলে তুমি এটার মধ্যে কি সব বুঝতে পারবো। তাহলে এখানে তোমাদের, আচ্ছা এখন এটা যদি আমরা ফ্রিডম সংখ্যা বের করতে যাই, এগুলার কই জানো, এদের যদি ফ্রিডম সংখ্যা এই যে বের করে দেখাইছি একটা, একটা দেখাইলে হয়। কারণ দেখো এই যে ফ্রিডম সংখ্যা আমরা ধরো এও বের করতে গেলাম, এলিমেন্ট একই, এলিমেন্ট সবসময় কি ওয়ান। ফেজ কত? কোন আকারে? একটাই তো, কোথাও তরল ছিল, কোথাও কঠিন ছিল, কোথাও গ্যাসীয় ছিল। তার মানে তোমার ফেজ দশাও কি এক, আর সূত্রের দুই। তার মানে এগুলোতে সবগুলাতে এরকম এটা আসবে, মানে কোন আকারে সবগুলাতে কি আসবে? তোমার ফ্রিডম সংখ্যা টু আসবে এরকম। হ্যাঁ। তাহলে যাই হোক, তোমাকে যদি বলে দশা, দশা চিত্র বলতে কি বোঝায়, তাহলে তুমি কথা বলবা যেটার মাধ্যমে মানে কোন পদার্থের সবগুলো অবস্থা কি প্রকাশ করা যায়, সেটা দশা চিত্র। তারপর পানির দশা চিত্র অনেক সময় ব্যাখ্যা করতে বলে, তাহলে পানির দশা চিত্র ব্যাখ্যা করতে বললে তুমি এখানে তিনটা জিনিস ব্যাখ্যা করবা, মানে রেখাগুলা ও এ ও বি ও সি। আরেকটা কথা বলবা ও ও বিন্দু,
যেটাকে আমি তড়িৎ বিন্দু বলি। আরেকটা হলো এও, ধরো মানে যে যে কালে এও বি, এও সি, বিও সি, যাই হোক এই তিনটা জিনিস ব্যাখ্যা করলে দশা চিত্রে ব্যাখ্যা হয়ে যাবে। পারবা? তরলের ফোঁটা গোলাকার হয় কেন? ওই নিচের দিকে আকর্ষণের কারণে। তরলের ফোঁটা সবসময় কি হয়? গোলাকার। জাস্ট ওই জিনিসটা জানবা এসো। দেখো, তরলের অভ্যন্তরে অবস্থিত কোন অণু তার চতুর্দিকে অণুগুলো দ্বারা কি করে? একটা পানি, পানির চারপাশে কি তুমি থাকো? পানির চারপাশে পানির অণুগুলো দ্বারা কি থাকে? পরিবেশিত থাকে চারদিকে। তো থাকলে তখন সমভাবে কি সব দিকে আকর্ষিত হয়। কারণ অণুর আকর্ষণ গণ্ডি সম্পূর্ণভাবে কি তরলের মধ্যে সীমাবদ্ধ। অণু তোমার টান দিব না, তরলের অণু, তরলের অণু তরলের টান দিব, তরলের অণুর টান দিব, তোমার থাকবো না। তবে শেষ পর্যন্ত তার উপর কার্যকরী বল কোনো কি থাকে না। এখন দেখো, তরলের উপস্থিতিতে কোন অণু ক্ষেত্র তার চতুর্দিকে অণুর সংখ্যা বিভিন্ন থাকায় তোমার চাপ কিন্তু কম বেশি হতে পারে, ঠিক না? সব দিকে কি চাপ কি সমান হবে? সব দিকে কি পানির অণু, ধরো একটা আমি অনুকল্পনা করতেছি, ওটা চারপাশে কি সমান অণু সংখ্যা থাকবে? কোথাও কম, কোথাও কি বেশি। ওই কথা বলছে যে তরলের উপস্থিতি কোন একটা অণুর ক্ষেত্রে তার চতুর্দিকে অণুর সংখ্যা বিভিন্ন থাকায় তার উপরে বাষ্প অণু থাকলেও একক আয়তনের তুলনায় কি তরলের দিকে অণুর সংখ্যা বাষ্পস্থিত অণুর সংখ্যা অপেক্ষা কি হবে? এটা স্বাভাবিক। বাষ্পের দিকে সে তরলের অণুর সংখ্যা কি বেশি হয়, এটা তো আমাদের স্বাভাবিক আলোচনা আমরা বুঝি। তবে ফলে দেখো, উক্ত অণুটি নিকটবর্তী তরলের অণুসমূহের ভিতরের দিকে কি, তা স্বাভাবিক, উপরের পৃষ্ঠে যে বাষ্পটা আছে ওই বেটার আকর্ষণ তো কম, তরলের আকর্ষণটা কি বেশি, তরলের যে অণুগুলা। তাহলে ওই ওটা তো তরলটা তো তাকে নিজের দিকে তরলের দিকে টানবে। টানার কারণে কি হয়? এই জিনিসটা কি হয়ে যায়? গোল হয়ে যায়। অণুসমূহের এই যে ভিতরের দিকে গমনের বল, এই দেখো, পৃষ্ঠতল ক্ষেত্রে প্রশমিত করে দেয়। অর্থাৎ নিম্নমুখী আকর্ষণ বল অণুর দিকে তরলের অভ্যন্তরে টেনে নিয়ে যেতে চেষ্টা করে। নিম্ন বিমুখী বিপরীত যে আকর্ষণ বলটা, ওইটা ওইটাকে আবার প্রতিরোধ করে। হওয়ার কারণে এটা কি থাকে? গোল থাকে, একদম ঝিমায় এটা বেটা খাদ্য যায়। যাই হোক, এটা হইলো তোমার, এটা হইলো কি, এই যে তরলের উপরে যে বাষ্পীয় যে অণুগুলো আছে না, মোট কথা তরলের উপরে যে বাষ্পীয় অণুগুলো আছে ওদের চাপটা কি, মানে অণুগুলো আকর্ষণ খুব কম। তরলের যেহেতু চারপাশে যেমন একটা ফোঁটা, এই ফোঁটা চারপাশে অণুগুলো আছে সব সমান না, ভ্যারি করে। তো এরা কি করবে? এদের অণুগুলা তো চাইবো যে এটাকে নিজের দিকে টানার জন্য। তাহলে একই সময় তো আবার বিপরীত মুখে একটা বলও কি কাজ করে, তাহলে ওই ওই আকর্ষণটাকে এ প্রশমিত করে দেয়। হ্যাঁ, ওই জন্য এটা কি হয়? আলটিমেটলি গোলাকার ধারণ করে আর কি। একটা হলো অন্তাণবিক বল, এগুলো সহজ জিনিস। অন্তাণবিক বল, অন্ত, যে বল দুই বা ততোধিক পরমাণুর মধ্যে রাসায়নিক বন্ধনের গঠিত হয়। যেমন হলো কি সমযোজী, আমরা তো জানি যে সমযোজী, আয়নিক, দাতব বন্ধন। সমযোজী বন্ধন হলো কোনটা? শেয়ারের মাধ্যমে। এবং এই শেয়ার বলতে কি, দুজনে, যে দুজন অংশগ্রহণ করবে বন্ধনে, দুজনের সমপরিমাণ ইলেকট্রন দিবে, সমপরিমাণ। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কি, হাইড্রোজেন। উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি? হাইড্রোজেন। আচ্ছা, এরপর দেখো আয়নিক। আয়নিক মানে কি? একজনের দিবে আরেকজন গ্রহণ করবে, এটা হলো আণবিক বন্ধন। তারপর দাতব বন্ধন। দাত ধাতুর মধ্যে পরমাণু সমূহ মুক্ত ইলেকট্রনের কারণে হয়, যে বন্ধন দ্বারা আবদ্ধ হয় সেটা হলো কি দাতব বন্ধন। যাই হোক, তাহলে আমাদের এই যে এখানে তোমার যেটা বললো, অন্তাণবিক বল বলতে কি বোঝায়? যে দুই বা ততোধিক পরমাণু মিলে যে বন্ধন, রাসায়নিক বন্ধন গঠিত হয়, তখন তাদের মধ্যে যে বলটা ক্রিয়াশীল থাকে ওই বলটাকে আমরা আন্তঃনামিক বলি। যেমন কি সমযোজী, আয়নিক, দাতব, সন্নিবেশ উন্নিবেশ আবিজাবি যা আছে সবের মধ্যে দেখো। উদাহরণস্বরূপ এগুলো দেখবা। আন্ত, আন্ত মানে কি দুর্বল। একটা অণুর সাথে অপর অণু যে দুর্বল আকর্ষণ বল কাজ করে সেটাই। আগেরটা কিন্তু অণুর মধ্যে অণু না, আগেরটা হইলো তোমার যা পরমাণু, রাসায়নিক পরমাণু। যেমন কি, যেমন যেমন অক্সিজেন, হাইড্রোজেন, এটা একটা অণু। হাইড্রোজেন এই অণুটা কিভাবে গঠিত হয়েছে সেটা, দুইটা পরমাণু মিলে, সেটার কথা বলছে। আর এখানে কি বলছে? এখানে দুইটা অণু, যেমন পানি, ধর যদি এরকম হয় যে পানি দুইটা অণু, যেই বন্ধন দ্বারা, মানে যে যে দুর্বল বন্ধন দ্বারা তোমার যুক্ত হয়েছে আর কি,
ওইটাকে আমরা বলি কি আন্তঃআণবিক বল বলি, আকর্ষণ বল বলি। যেমন হলো এই যে হাইড্রোজেন বন্ধন, যেমন কি আমরা তো জানি না হাইড্রোজেন বন্ধন দুর্বল, ডাইপোল আকর্ষণ বন্ধন এগুলো হলো কি দুর্বল, এগুলো অত দরকার নাই। ডাইপোল মানে কি অনেক সময় কি ধরো, হ্যাঁ ডাইপোল দুই মেরু, হ্যাঁ ডাইপোল ডাইপোল আকর্ষণ। এখন এগুলো আমরা দেখবো, কারণ ধরো রাসায়নিক বন্ধন পড়বো না, রাসায়নিক বন্ধন পড়ার সময় আমরা বিভিন্ন রকম বন্ধনগুলো দেখবো। এখন আপাতত তোমার কাজ হইলো কি অন্তাণবিক আন্তঃআণবিক বলতে কি বোঝা হয়, তাদের উদাহরণগুলো তোমরা একটু দেখে নিবা, যদি আসে জানো 2-3 মার্কের জন্য লিখতে পারো আর কি। পার্থক্য আর বলার কিছু নেই। পারবা পার্থক্য? প্লাজমা অবস্থা আমরা বলছি, বলছি না প্লাজমা। এখন দেখো প্লাজমা অবস্থার কি আসে, আসে না এগুলা। মানে প্লাজমা অবস্থা কি এটা তুমি জানছো। এখন প্লাজমার কিছু বলছে কি প্রাকৃতিক প্লাজমা কৃত্রিম প্লাজমা, একটু মনে রাখবা। প্রাকৃতিক প্লাজমা কোনগুলা? সূর্য তারাগুলোর অভ্যন্তরে যেটা বিজলি, অরোরা, সৌরজল, মানে যাই হোক আমি যেখানে থাকি ইয়াতে ওইটা মনে রাখবা। আর কৃত্রিম হলো কোনটা? ফ্লুorescent বাতি, প্লাজমা টিভি স্ক্রিন, সার্জারিতে ব্যবহৃত বিভিন্ন রকম ছুরিগুলো, এগুলা এটুকু মনে রাখলে আর কিছু লাগবে না। এটা দিয়েও ওরা একটা প্রশ্ন করছে আর কি, যে কৃত্রিম আর প্রাকৃতিক কি বলে প্লাজমা কি, এই দেখার জন্য। অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা মানে লাস্ট টপিক। অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা বলতে এক মোলে যত সংখ্যক অণু থাকে, এক মোলে যত সংখ্যক অণু। আর কতগুলো অণু থাকে? 6 আমরা ওই যে 2-3 পড়ছিলাম আর কি, আমরা ইন্টারে 2-3 পড়ছিলাম, 10^23, তো 2-3 দিও যা দিও দিও একই কথা। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা কি দ্বারা প্রকাশ করে? এন এ, এন এ দ্বারা প্রকাশ করে, এন দ্বারা নাম্বার আর এ মানে অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা প্রকাশ করে আর কি। তাহলে তাহলে এটুকু মনে রাখবা এক মোলে যত সংখ্যক অণু থাকে। এখন এটা দিয়ে তোমার বিভিন্ন রকম ম্যাথ আসতে পারে। এখন তোমাকে বললো যে পানি, তোমার 5 গ্রাম ধরো, 5 গ্রাম পানিতে কতগুলো অণু আছে? 5 গ্রাম পানিতে কতগুলা? অলৌকিক নিয়ম, 10টা ডিমের দাম এত, অতএব 20টার দাম বের করো। তাহলে 10টা ডিম এত, একটার দাম এত, 20টার দাম কত? তো তোমার কাছে 5 গ্রাম পানিতে কয়টা অণু আছে, তো তুমি তো জানো যে এক মোলে 6.023। তা তুমি এক মোল পানি কিন্তু কত গ্রাম তুমি জানো না, তা তুমি 18 যেমন, কারণ এই যে এক মোল পানি H2O, তো হাইড্রোজেনের কত হবো? 1। হাইড্রোজেন আছে কয়টা? 2টা, তো 2 একে 2। অক্সিজেনের কত? 16। তাহলে মোট কত হইলো? 18। তাহলে 18, তো তুমি তো জানো যে 18 গ্রামে আছে 6.023, ওইটা 1 গ্রামে কত? 5 গ্রামের কত। এখন তোমাকে যদি বলতো আয়তন, যে আচ্ছা 10 লিটারে কতটুকু আছে, তো তুমি তো জানো যে প্রমাণ আয়তন কত? 22.4, হ্যাঁ 4। এটা তো তুমি বললো যে 22.4 আছে, মানে 6.023 এটা একে আছে কত, কততে আছে কত। তাহলে এরকম ম্যাথ দিলে পারবা। সেক্ষেত্রে ম্যাথ দিলে সাধারণত পানি দেয়, কার্বন ডাই অক্সাইড দেয়। সেক্ষেত্রে তোমার ওই যে বরটা তোমাকে জানতে হবে, কার্বন ডাই অক্সাইডের সময় কত হয়? 44, ওই দেখুন ফাটা মুখস্থ করে রাখছে। ঠিক আছে, হ্যাঁ পরীক্ষা আসছে যাবে। তো যাই হোক, তাহলে এইভাবে এখান থেকে কি ম্যাথ আসলে এই যে 90 গ্রাম। আচ্ছা আবার এখানে বলছে কত মোল পানি, তো তুমি জানো না কত গ্রামে এক মোল? না বেটা, পানির পানির কত কত গ্রামে? 18 গ্রামে এক মোল না? তো 18 গ্রামে এক মোল, অতএব 1 গ্রামে কত মোল? 90 গ্রামে কত মোল? আবার অনুসংখ্যা, 18 গ্রামে থাকে 6.023, 1 গ্রামে কত, এত গ্রামে কত। ঠিক আছে, মানে যাই হোক ওই একই জিনিস, খাস কাটা কাজ কাটা এগুলা। তার মানে এই যে এ অধ্যায় কি শেষ, এ অধ্যায় শেষ, এ অধ্যায় শেষ, এ অধ্যায় শেষ হইলে